যুদ্ধের নিয়ন্ত্রণ কার হাতে? এখন এই প্রশ্নটা যুদ্ধের এই পর্যায়ে দেখা দিয়েছে। গত 28শে ফেব্রুয়ারি দিকে শুরু হওয়া যে যুদ্ধ এখন যে অবস্থায় আছে, এখানে দেখা যাচ্ছে যে হরমুজ প্রণালী একটি স্ট্র্যাটেজিক ওয়েপন, কৌশলগত অস্ত্র বা ভূ রাজনৈতিক ওয়েপন হিসেবে দেখা দিয়েছে। হরমুজ প্রণালীর নিরাপত্তার জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প চীন, জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স এবং ব্রিটেনকে অনুরোধ করেছেন। জাপান তার এত বন্ধু হওয়া সত্ত্বেও তারা বলেছেন যে পার্লামেন্টারি অনুমোদন ছাড়া তারা সেটা পাঠাতে পারবেন না। দক্ষিণ কোরিয়া বলছে যে উত্তর কোরিয়ার যে কোনো সময় আক্রমণের সময় তারা কী করবে। ফ্রান্সের ভূমধ্য সাগরে তাদের বিমানবাহী রণতরী থাকলেও তারা সেক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণ করছে না। আর ব্রিটেন বর্তমানে পরিদর্শকের ভূমিকায় আছেন, তারা হয়তো অংশগ্রহণ করবেন অথবা নাও করতে পারেন। অন্যদিকে যে বিষয়টা হাস্যকর পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে চীনের সাথে আমেরিকার এত দূরত্ব সত্ত্বেও যে কূটনৈতিক যে শীতল সম্পর্ক এবং হচ্ছে যে যুদ্ধান্তি মনোভাব দুই দেশের প্রকাশ পাচ্ছে বিভিন্ন জায়গায়, তা সত্ত্বেও কিন্তু আমেরিকান প্রেসিডেন্ট বলেছেন যে এই হরমুজ প্রণালী দিয়ে যাদের জাহাজ নিরাপদে যায় তাদের দায়িত্ব হচ্ছে হরমুজ প্রণালীর নিরাপত্তা বিধান করা এবং যেসব জাহাজ যাচ্ছে সেখানে তাদের যাতায়াতকে নিষ্কণ্টক করা। এখন প্রশ্ন হতে পারে যাদের জাহাজ নিরাপদ হরমুজ প্রণালী দিয়ে যাচ্ছে তারা কেন এখানে যুদ্ধ জাহাজ পাঠাতে যাবে, তারা কেন তাদের সেনাবাহিনী বা নৌবাহিনী এখানে নিয়োগ করতে যাবে, কারণ তাদের নিরাপত্তা সে পাচ্ছে। অন্যদিকে আরেকটি বিষয় দেখা যাচ্ছে যে ইরান কিন্তু ঘোষণা দিয়েছে ইউএসএ আমেরিকা এবং আমেরিকার বন্ধু রাষ্ট্রের জন্য এই হরমুজ প্রণালীর যে যাতায়াত বা কমিউনিকেশন ব্যবস্থা সেটা বন্ধ রাখা হয়েছে, অন্যদের জন্য কিন্তু সেটা ওপেন আছে বা উন্মুক্ত আছে। এখন এই প্রেক্ষিতে যেটা প্রশ্ন দেখা দিয়েছে যে আসলে মার্কিন প্রেসিডেন্ট এত গুরুত্বপূর্ণ একজন মানুষ, তিনি কোন বা কার পরামর্শে এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তিনি অবশ্য নিজে স্বীকার করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট তাকে ইরানে আক্রমণ করতে নিষেধ করেছিলেন এবং তিনি এটা বলেছেন যে হরমুজ প্রণালীতে আক্রমণ হলে তেলের বাজার অস্থির হয়ে যাবে এবং বিশ্ব অর্থনীতি, বিশেষত আমেরিকান অর্থনীতি একটা ধাক্কার সম্মুখীন হবে। তিনি যখন এই বক্তব্য দিচ্ছিলেন তখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করলেন যে তাহলে ইরানে যেহেতু এখন ভাইস প্রেসিডেন্টের কথা না শুনে আপনি আক্রমণ করেই ফেলেছেন, এখন কি করবেন এবং আক্রমণ করা তার কতটুকু ঠিক হয়েছে। তিনি বলেছেন যে ইউএসএ আর্মিকে তিনি একটি ক্ষমতাবান এবং শক্তিশালী আর্মি হিসেবে গড়ে তুলতে চেয়েছেন এবং তারা যে শক্তিশালী এবং ক্ষমতাবান হচ্ছে সেটার প্রমাণ হচ্ছে ভেনেজুয়েলার মাদুরোকে তুলে নিয়ে আসার বিষয়। আরেকটি বিষয় হচ্ছে তিনি বলতে চাচ্ছেন যে ইরানের যে গার্ডিয়ান কাউন্সিল তাদের অনেকে কিন্তু এই মার্কিন সেনা বিমান বাহিনী হত্যা করতে সক্ষম হয়েছে এবং খামেনিকেও হত্যা করতে সক্ষম হয়েছে। ইভেন পুরো নেতৃত্বে অর্থাৎ কমান্ডার লেভেলের প্রায় 40 জন কমান্ডারকে হত্যা করতে সক্ষম হয়েছে এবং তিনি এটা বিশ্বাস করতেন যে আমেরিকান এই শক্তিশালী বাহিনী যা সারা বিশ্বে অতুলনীয়, তার মাধ্যমে মেক আমেরিকা গ্রেট অ্যাগেন তিনি প্রতিষ্ঠিত করবেন। এই প্রেক্ষিতে তিনি আসলে যুদ্ধে গিয়েছেন। তবে এখানে একটা প্রশ্ন দেখা যায় যে মার্কিন প্রেসিডেন্ট এর আগে দাবি করেছিলেন যে ইরানের নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী এবং মিসাইল ধ্বংস করে দেওয়া হয়েছে, কিন্তু যদি ধ্বংস করেই দেওয়া হয় তাহলে তারা কীভাবে ওমানে, কাতারে, বাহরাইনে, সংযুক্ত আরব আমিরাতে যেখানে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের সেন্টার, আমেরিকান একটি সেন্টার রয়েছে, সেখানে কিভাবে এইভাবে আক্রমণ করতে সক্ষম হচ্ছে। যদি মিসাইল আক্রমণের সক্ষমতা দূর হয়ে থাকে তাহলে সংযুক্ত আরব আমিরাত কীভাবে বলছে ডজন খানেক মিসাইল তাদের উপর আক্রমণ হয়েছে, কুয়েতে ডজন খানেক আক্রমণ হয়েছে এবং ডজন খানেক মিসাইল আক্রমণ করা হয়েছে সৌদি আরবে, এবং এটাও অভিযোগ করা হচ্ছে বাহরাইনে অসংখ্য মিসাইল এবং ড্রোন হামলা করা হয়েছে ইরান থেকে। তাহলে এখন যে প্রশ্নটা দেখা যাচ্ছে যে আসলে যতটুকু দাবি করা হচ্ছে যে মার্কিন আক্রমণ এবং ইসরায়েল আক্রমণ সফল, তা আসলে কিন্তু অনেক ক্ষেত্রেই সফল না। এখন এর মাঝে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে যে বেঞ্জামিন নেতানিয়াহু যে বক্তব্য দিয়েছেন বেনগাভি সহকারে ইউটিউবে প্রকাশ পেয়েছে, এই বক্তব্যে অনেকে ফেক হিসেবে বলছেন, কারণ এখানে বেনিয়ামিন নেতানিয়াহুর আঙ্গুল 6টি হিসেবে দেখানো হচ্ছে। আরেকটি বিষয়, বেনিয়ামিন নেতানিয়াহুর যে ছেলে যে কতক্ষণ পর পর রেগুলার ইন্টারভ্যালে
সে তার স্ট্যাটাস দিত যে যুদ্ধের কি অবস্থা, সেটা কিন্তু আর এখন সে দিচ্ছে না। আবার বেনিয়ামিন নেতানিয়াহু কিন্তু যুদ্ধ যখন শুরু হয়, গত 12 দিনের যুদ্ধের সময়ও তিনি জনগণের সাথে দেখা করেছেন, মানুষকে সাহস দিয়েছেন, বিভিন্ন মিডিয়া ফেস করেছেন, প্রয়োজনের সুযোগ হলে মার্কিন প্রেসিডেন্টের সাথে কথোপকথন করেছেন এবং পুরাতন ছবি একসাথে তুলে বা দিয়ে বোঝাতে চেয়েছেন মার্কিনীদের সাথে তাদের কত হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। যে বেনিয়ামিন নেতানিয়াহু এটা বোঝাতে চাইতেন যুদ্ধের সময় সব সময়, তাহলে এখন প্রশ্ন আসে যে 3 দিন যাবৎ চলে গেল, চতুর্থ এবং পঞ্চম দিনে এখন তিনি কোথায় আসলে? হয়তো তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন এবং অনেকে এখন এটা দাবি করছে যে না, তিনি শুধু একা নন, তার সাথে তার পরিবার পরিজনের অনেকেই আহত হয়েছেন। এখানে আরেকটা মজার বিষয় যে মার্কিন প্রেসিডেন্ট যে শুধুই প্রশ্নের সম্মুখীন হচ্ছে তা নয়, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীও কিন্তু সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। তিনি বলেছেন যে ইরান যদি তিনি ইরানে আক্রমণ না করতো তাহলে হচ্ছে তিনি প্রথম বলেছেন যে ইরানে তিনি আক্রমণ করেছেন কারণ ইসরায়েল ইরানে আক্রমণ করতে চাচ্ছে। কথা যখন বললেন তখন সাংবাদিকরা বলল যে আসলে মার্কিন অর্থাৎ আমেরিকার পররাষ্ট্রনীতিকে হচ্ছে ইসরায়েল নিয়ন্ত্রণ করে দেয়। তখন তিনি বলেন যে না, আসলে আমরা যদি আক্রমণ না করতাম তাহলে ইসরায়েল আক্রমণ করতো, আর ইসরায়েল যদি আক্রমণ করতো তাহলে আমাদের সেই যুদ্ধে অংশগ্রহণ করতে হতো। আমাদের যদি সেই যুদ্ধে অংশগ্রহণ করতে হয় তাহলে আলটিমেটলি এখন অংশগ্রহণ করা ভালো। কিন্তু এই বক্তব্যের পরে যখন বোঝা গেল যে ইসরায়েল কর্তৃক আমেরিকার মতো একটি পরাশক্তির পররাষ্ট্রনীতি এবং এই ধরনের আক্রমণের সিদ্ধান্ত নির্ধারিত হয়, তখন তার ব্যাপারে ব্যাপক সমালোচনা শুরু এবং তিনি কয়েকদিন ডুব দিয়েছিলেন। এরপর তিনি বললেন যে আসলে আমরা জানতে পেরেছি যে ইরান পরমাণু বোমা তৈরি করা খুব কাছাকাছি ছিল এবং ইরান আমেরিকাতে হচ্ছে এই পরমাণু বোমা বা মিসাইল আক্রমণের সক্ষমতা অর্জন করেছে, এই কারণে আমরা হচ্ছে ইরানে আক্রমণ করেছি। দেখুন, তারা কিন্তু তাদের কোনো স্টেটমেন্টে এখন কিন্তু স্থির থাকছে না। কখনো তারা বলছে যে তারা আক্রমণ করে সব কিছু ধ্বংস করে ফেলছে, আবার তারা আক্রমণের শিকার হচ্ছে, আবার কখনো তারা বলছে যে না, তারা ইসরায়েলের প্ররোচনায় এই আক্রমণে অংশগ্রহণ করে না, আবার বলছে যে না না ইসরায়েলের কারণে তারা অংশগ্রহণ করছে। অর্থাৎ এই যে দ্বিচারিতা, এটা কিন্তু মার্কিন প্রেসিডেন্ট যখন জর্জ ডব্লিউ বুশ যখন জুনিয়র বুশ যখন আক্রমণ করেছিল ইরাকে, তখন কিন্তু এই ধরনের দ্বিচারিতা এবং মিডিয়ার যে নিয়ন্ত্রণহীন অবস্থান এবং মিডিয়া যে এই ধরনের বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিতে পারে নেতাদের, সেই রকম অবস্থা হয়নি। পেন্টাগন এবং সিআই এবং সামরিক বাহিনীর মধ্যে এক ধরনের সমন্বয় ছিল, যে সমন্বয়হীনতার আমরা এখন দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় যেটা দেখা যাচ্ছে যে ইউএসএ যে পরিমাণ অস্ত্র ব্যবহার করছে, ইউএসএ সবসময় চায় যে চোখ ধাঁধানো অস্ত্র ব্যবহার করবে এবং প্রতিপক্ষকে ভীতি সৃষ্টি করে, এবং সবাই যেন এটা মনে করে যে ইউএসএ প্রতিপক্ষ হয়ে তারা বেশিক্ষণ টিকে থাকতে পারবে না। ফলে এই ধরনের অ্যাডভান্স হাই লেভেল অস্ত্র তৈরি করার জন্য কিন্তু প্রচুর পরিমাণে ব্যয় করতে হয়। যেমন $10,000 বা $20,000 একটা ড্রোন ভূপাতিত করতে আপনাকে $10 to $20 million একটা ইন্টারসেপ্টর ব্যবহার করতে হচ্ছে প্যাট্রিয়ট মিসাইল থেকে। তাহলে এই ধরনের ব্যয়বহুল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আসলে কতক্ষণ ধরে রাখা সম্ভব? এখন যেটা বোঝা যাচ্ছে যে ইরানের যদি সত্যি মিসাইল যদি না থাকতো তাহলে আরব আমিরাত কিভাবে, আমি আগেও বলেছিলাম যে কিভাবে তারা দাবি করে যে 100 মিসাইল বা ড্রোনের উপর বেশি হামলা করলো আরব আমিরাতে। তাহলে যেটা বোঝা যাচ্ছে যে এই যুদ্ধের নিয়ন্ত্রণ আসলে বর্তমান সময়ে যেটা আমরা বুঝতে পারছি আমেরিকার হাতে নেই। এই যুদ্ধের নিয়ন্ত্রণ হয়তোবা ইরানের হাতে চলে গেছে, এবং ইরানের হাতে যেহেতু এটা চলে গেছে এবং যুদ্ধের মিডিয়াকে যেহেতু নিয়ন্ত্রণ করতে পারছে না আমেরিকান সরকার, যার কিছু কিছু সত্য ঘটনা অনেকাংশে প্রচার পেয়ে যাচ্ছে, যা এই যুদ্ধের বিরুদ্ধে বিশাল জনতার মতামত তৈরি করছে। এবং এই শক্তিশালী মতবাদ যদি তৈরি হয় যুদ্ধের বিরুদ্ধে, তাহলে আলটিমেটলি এই যুদ্ধ থেকে পিছপা হতে হবে আমেরিকান সরকারকে। এখন দেখা যাক ইরান কতটুকু এই যুদ্ধ কন্টিনিউ করতে পারে এবং তাদের শক্তিমত্তা বা তাদের ধৈর্যের পরিচয় দিতে পারে। কারণ এমনিতেই ইরানের মানুষ অভাবগ্রস্ত এবং যুদ্ধ শুরু হওয়ার পর মানুষের অর্থনৈতিক অবস্থা আসলে ওই পর্যায়ে নেই। দেখা যাক কি হয়। তবে একটা ঘটনা যেটা জানা যাচ্ছে যে ইরানিরা এখন দল ত্যাগ করছেন, অর্থাৎ যে ইরানিরা বিদ্রোহী ছিলেন তারা আমেরিকা এবং ইসরায়েলের এই নির্বিচারে হামলা, যেখানে শিশু হত্যা হয়েছে, এই কারণে তারা বুঝতে পারছেন অনেকেই যে এখন যদি ইসরায়েল এবং আমেরিকার পক্ষ হয়ে তাদের ডেকে নিয়ে আসো ইরানে, তাহলে সেই পরিস্থিতি হয়তো আরও ভয়াবহ হতে পারে।